আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের দাফন সম্পন্ন। জানাজায় শোকার্ত মানুষের ঢল, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি। ৫৪টি যৌথ নদীর পানি সমস্যার সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে, জানালেন প্রধানমন্ত্রী। নদী শাসন না করার নির্দেশ। গ্যাসের দাম বাড়লেও শিল্প উৎপাদন ও বিদ্যুতের দামে প্রভাব পড়বে না, দাবি প্রতিমন্ত্রীর। ভিন্ন মত ব্যবসায়ীদের। এবং ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ লাইন। পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল সংঘর্ষ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে দাফন করা হয়েছে। পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বাদ আসর সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ তার জানাজায় অংশ নেন। জানাজা শেষে প্রত্যেকেই ন্যাক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এদিকে বিকেলে নুসরাতের মরদেহ সোনাগাজীতে পৌঁছলে তাকে শেষ বিদায় জানাতে ভিড় জমান শোকার্ত মানুষ। তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্যে। এবারে অন্যান্য প্রসঙ্গ। ৫৪টি যৌথ নদীর পানির সমস্যার সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীকে শাসন না করে স্বাভাবিক ধারণ ক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্ব পানি দিবস পালিত হচ্ছে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। পানি সংরক্ষণ ও ব্যবহারে গণসচেতনতা সৃষ্টি করতে ২২ মার্চকে বিশ্ব পানি দিবস ঘোষণা করে জাতিসংঘ। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও পানি সংরক্ষণ ও শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব পানি দিবস পালিত হয়। এবারের দিবসটির আলোচনায় পানির গুরুত্ব তুলে ধরে এর উৎস ও বহমানতা ধরে রাখতে সরকারের নানা পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জন্য কিন্তু এই নদী, নালা, খাল, বিল সেগুলি কিন্তু ওই শিরা উপশিরার মতনই কাজ করে, যা বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখে। আর কাজী নদীকে বাঁচানো, পানিকে রক্ষা করা এবং পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া, বৃষ্টির পানি যাতে সংরক্ষণ হয়, আর ভূগর্ভস্থ পানি যত বেশি ব্যবহার করা, ভূগর্ভস্থ পানি ব্যবহার না করা, সেদিকেও আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে প্রতিবেশীদের সাথে পানির সমস্যার সমাধানে আলোচনা চলছে বলেও জানান তিনি। দুটি প্রতিবেশী দেশের মধ্যে যে সমস্যাটা, সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমেই তো সমাধান করতে পারি। এখানে আমার তৃতীয় পক্ষ টানতে হবে কেন? এবং সেইভাবে কিন্তু আলোচনা করে আপনারা জানেন যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে। সেই সাথে আরও ৫৪টা নদী, এগুলি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমাদের জয়েন্ট রিভার কমিশন অর্থাৎ যৌথ নদী কমিশন সেটা কার্যকর আছে। নদী দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নদীর পাড়ে গাছ লাগানোর তাগিদ দেন সরকার প্রধান। এই যে নদীতে বর্জ্য ফেলা, এটা বন্ধ করতে হবে। একটা সময় ছিল যে হয়তো নদীতে ফেলে দিচ্ছে, চলে যাচ্ছে, এখন কিন্তু সেটা না, এটা একটা সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। কাজে প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবে, তারা যেন নদী দূষণ না করে, সেই জন্য তাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, পানি শোধনাগার করতে হবে। আর সেই সাথে সাথে এমনিও যারা হাঁটতে চলতে বা ব্যবহার করেন, কেউ যেন এই রাস্তাঘাট বা এখানে সেখানে বর্জ্য না ফেলে, সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। সম্মিলিত পানি ব্যবস্থার মাধ্যমে সুপেয় পানি নিশ্চিত করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। গ্যাসের দাম বাড়লেও শিল্প উৎপাদন ও বিদ্যুতের দামে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। শিল্পায়ন ও জ্বালানির দাম নিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI আয়োজিত সেমিনারে তিনি এই দাবি করেন। তবে প্রতিমন্ত্রীর বক্তব্য বাস্তবে সম্ভব কিনা তা নিয়ে সেমিনারে সন্দেহ প্রকাশ করেন ব্যবসায়ীরা। দেখুন ফজর রাবের রিপোর্ট। শিল্প, বাণিজ্য, আবাসিক সংযোগে গড়ে ১০২% হারে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর
এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির গণশুনানি শেষ হয়েছে গেল মাসে। তাদের আইন অনুযায়ী 2 মাসের মধ্যে চূড়ান্ত হবে গ্যাসের নতুন দাম। কিন্তু সেই নতুন দাম ঘোষণার আগেই আপত্তি তুলেন ব্যবসায়ীরা। সেমিনারে প্রতিমন্ত্রীর সামনে তারা তুলে ধরলেন গ্যাসের দাম বাড়লে তাদের কি ক্ষতি হবে। এখানে যে কোনো কস্ট ইনক্রিজ আমাদেরকে খুব মারাত্মকভাবে এফেক্ট করে। এই ইনক্রিজটা যতখানি মিনিমাইজ করা যায়, এবং আমি একভাবে বলবো যারা লার্জ ইউজার আছে তাদের জন্য যদি কোনো স্পেশাল ট্যারিফ দেওয়া যেতে পারে। অফশোরে যে আছে ফিল্ডগুলো আছে সেগুলো এখনো আনইউটিলাইজ আইডল হয়ে বসে আছে। এটা ইমিডিয়েটলি বিট করা প্রয়োজন হয়ে গেছে। আচ্ছা, এটা ব্যবস্থা করবেন। দেশে সৌর বিদ্যুতের মতো বিকল্প জ্বালানি কেন বাড়ানো যাচ্ছে না, কেন দেশীয় গ্যাস কয়লা উত্তোলন করা যাচ্ছে না, সেমিনারে এসব প্রশ্নের উত্তর দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা এখন প্রোডাকশন করছি 2700 MMC অফ গ্যাস। কেউ যদি বলে আমরা বসে আছি, তা ঠিক না। গ্যাস কালকে ফুটা করলে পরশু আপনি পাবেন না। ইটস নট লাইক দ্যাট। 80 লক্ষ গ্রাহক 2 টাকার নিচে বিল দেয়, 50 টাকার নিচে টোটাল বিল হয় মাসে। এমন পরিস্থিতিতে প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি মোকাবেলা করতে উচ্চ মূল্যের এলএনজি আমদানি করতে হচ্ছে। আর তাই সব মিলিয়ে গ্যাসের দাম যে বাড়ছেই তার ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী। আপনি যখনই বলছেন যে গ্যাস দাম বাড়ছে, আমরা বলছি না গ্যাসের দাম বাড়ছে, আমরা বলছি গ্যাসের প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতেছে। এই সমন্বয় চলবে এই কারণে, কারণ ওই যে বললাম এই ভর্তুকির থেকে তো একটা সময় বেরোতে হবে, তো 5 থেকে 6টা বছর আমরা লাগবে। এখন হয়তো আপনাদের কমফোর্ট জোনে কিছু আঘাত আসবে। গ্যাসের চুরি বন্ধ ও বকেয়া বিল উদ্ধারে ব্যবসায়ীদের সহযোগিতাও এই সেমিনারে চান প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আলাদা সেল চালুর দাবি জানিয়েছে ভোক্তা সংগঠন ক্যাব। রাজধানীতে ক্যাবের জেলা প্রতিনিধি সম্মেলনে এই দাবি জানিয়ে বলা হয়, ব্যাংকের অব্যবস্থাপনার কারণে গ্রাহকদের উচ্চ হারে সুদ দিতে হয়। এতে আমানত ও সুদের হারের বৈষম্যের তীব্র সমালোচনা করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ক্যাবের সম্মেলনে জানানো হয়, সমাজের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় খাবারে ভেজাল দিচ্ছে। যদিও ভেজাল প্রতিরোধে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে। এতে সাময়িক সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে কারসাজিকারীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এমন বাস্তবতায় ভোক্তা সংগঠন ক্যাব বলছে, কার্যকর আইন প্রয়োগের অভাব ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই ভোক্তার ব্যয় বাড়ছে। প্রাথমিকভাবে একটা যদি সেপারেট উইং করা যায়, যে ভোক্তাদের স্বার্থ, ভোক্তাদের কথা বলার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারপরে ভোক্তা অধিকারের যে বিভিন্ন বিষয় আছে তা দেখার জন্য, তাহলে কিন্তু খুব ভালো হবে। মালিকদের অব্যবস্থার কারণে ঋণ খেলাপি হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, আমরা যে ডিপোজিটার, আমরা খুব কম সুদে আমরা কিন্তু টাকা জমা দিতে হয়। আমরা কোনো টাকা জমা দিয়ে আমরা কোনো সুফল পাই না। অনুষ্ঠানে জানানো হয়, পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্কের কারণে বছরে 1,83,000 কোটি টাকা ব্যয় হচ্ছে। আবার আমানতের বিপরীতে ঋণের সুদ হার বাড়ায় এর প্রভাব পড়ে ভোক্তার উপর। ভোক্তা বান্ধব অর্থনীতি প্রতিষ্ঠায় সরকারের সহযোগিতা চান আলোচকরা। এতে বাণিজ্যমন্ত্রী আবারও জানান, ব্যাংক ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিট করতে কাজ করছে সরকার। যে টাকায় সুদ দেয় যারা জমা করে, আর যে টাকা তারা নেয় 5%-এর উপরে তাদের ডিফারেন্সটা, তারা সেই পরিমাণ টাকা কামাই করে, টাকা নেয় তারা। এটা পৃথিবীর কোথাও নেই। এটা রীতিমতো ডাকাতি বলা চলে। অনুষ্ঠানে সিন্ডিকেট চক্র ভেঙে চাষির স্বার্থ রক্ষায় দাবি জানানো হয়। এছাড়াও দাম সহনীয় রাখতে লবণ আমদানির পরামর্শ দেয় ক্যাব। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভূমি মন্ত্রণালয়ের গুণগত পরিবর্তনের তাগিদ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি জানান, কাজের স্বচ্ছতা বাড়াতে মন্ত্রণালয় অটোমেশনে যাচ্ছে। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোনো অবস্থায় সেবা গ্রহীতাদের হয়রানি করা যাবে না বলেও হুঁশিয়ার করে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। প্রতি বছর বৈশাখের আগে সপ্তাহব্যাপী ভূমি কর মেলা অনুষ্ঠিত হবে জানিয়ে এ সময় বক্তারা বলেন, মন্ত্রণালয়ের প্রতিটি কর্মীর মানসিকতার পরিবর্তন করতে হবে। প্রথম মাইন্ডসেটটা চেঞ্জ হতে হবে, কিন্তু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যারা গতানুগতিক চিন্তা চেতনা নিয়ে কাজ করলে কাজের কোনো গতি আসবে না, কাজের স্বচ্ছতা আসবে না। এই যে মানুষকে যে হয়রানি করা হচ্ছে দিনের পর দিন,
বানান ভুল, এই ভুল সেই ভুল, কিসের জন্য? কিছু 2% জন্য। এটা কি হারাম না? কেবল টেলিভিশন আইন মানতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব নেতাদের সাথে বৈঠকে তিনি আরও বলেন, বিদেশি টিভি চ্যানেলের বিজ্ঞাপনবিহীন ক্লিন ফিড প্রচার নিশ্চিত করা, বাংলাদেশের টেলিভিশনগুলোকে কেবল নেটওয়ার্কে শুরুতে রাখা এবং দ্রুত সময়ের মধ্যে কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করার উদ্যোগ নিতে হবে। তথ্যমন্ত্রী জানান, কেবল অপারেটরদের কাছে শীঘ্রই এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে মন্ত্রণালয়। হ্যাটকো খুব সহসা এই লিস্টটা আমাদেরকে করে দিবে। সেই লিস্টটা আমরা কেবল নেটওয়ার্ক যারা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের কাছে আমরা পৌঁছে দিব, যাতে সেই অনুযায়ী বাংলাদেশের চ্যানেলগুলো প্রথমে থাকবে, এরপর অন্য দেশের চ্যানেলগুলো থাকবে। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন করা বাংলাদেশে আইনগতভাবে কেউ করতে পারে না। যেই দুইটি প্রতিষ্ঠানকে আমরা চিঠি দিয়েছি তাদের বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে কেবল নেটওয়ার্ক যারা পরিচালনা করেন তাদেরও কিছু ভূমিকা রয়েছে। দিন বদল হয়েছে, কেবল নেটওয়ার্ক সেটি এখনো ডিজিটাল হয়নি, তো কেবল নেটওয়ার্ককে আমাদের ডিজিটাল করতে হবে। দেশের পুষ্টি ঘাটতি মেটাতে তৃণমূল পর্যায়ে সুষম খাদ্য পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানান, দেশের 50 লাখ পরিবারের 2.5 কোটি মানুষের মধ্যে পুষ্টিকর চাল বিতরণ করা হবে। নওগাঁয় পুষ্টিযুক্ত চাল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 11,754 পরিবারের মধ্যে পুষ্টিযুক্ত চাল বিতরণ করা হয়। জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। সৈয়দপুর সেনানিবাসে 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে সেনাবাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান জেনারেল আজিজ আহমেদ। এর আগে তিনি সেখানে পৌঁছলে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনা সদস্যরা এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ দেশের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছেন। ভবিষ্যৎ মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর সকলকে সম্মিলিত প্রচেষ্টায় দেশ মাতৃকা যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে। এবারে থাকছে ভারতের লোকসভা নির্বাচনের খবর। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে। প্রথম দফায় 17 রাজ্যে ভোট নেওয়া হয়। কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বেশিরভাগ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও পশ্চিমবঙ্গের দিনহাটায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছত্তিশগড়ে নাশকতার চেষ্টা চালায় মাওবাদীরা। কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়ায় দেরিতে শুরু হয় ভোট গ্রহণ। বিস্তারিত দেখুন সাদিয়া মাহজাবিন ইমামের রিপোর্টে। ভোটার সংখ্যার হিসেবে এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক আয়োজন। সকাল থেকে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবমুখর পরিবেশে অংশ নিয়েছেন তারা। অধিকাংশ জায়গায় মূল প্রতিযোগিতা ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে। কোনো কোনো আসনে বিজেপির লড়াই আঞ্চলিক শক্তির সঙ্গে। উত্তরপ্রদেশের 5 আসনে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই এসপি, বিএসপি এবং আরএলডি জোটের। তবে প্রাক নির্বাচনী জরিপে দেখা গেছে পিছিয়ে নেই কংগ্রেসও। বিভিন্ন জনসভায় রাহুল গান্ধীর প্রচারণায় প্রমাণ করেছে এবার আটঘাট বেঁধেই নেমেছেন কংগ্রেস সভাপতি। সাম্প্রতিক সময়ে কয়েক দফা সংঘর্ষে উত্তপ্ত পার্বত্য উপত্যকা কাশ্মীরেও চলছে ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কাশ্মীরের ভোটাররা। आज एक खुसूसी बात हम करने वाले हैं, इलेक्शन में जा रहे हैं। हर रोज कोई ना किलिंग्स होती है। यही हम चाहते हैं कि ये किलिंग्स बंद हो। जितना कि मुमकिन से हो सका बहुत अच्छा। लोग यहाँ कोऑपरेटिव हैं, बहुत अच्छे हैं।
এদিকে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপির উত্থানের পর এই প্রথম লোকসভা নির্বাচনের মুখোমুখি হয়েছে রাজ্যটি। हम ये चाहते हैं कि ये लोकतंत्र का एक सफल प्रयोग सिद्ध हो और इसके द्वारा जनमत के आधार पर एक देश को स्थिर शासन मिले। সেখানে বিভিন্ন কেন্দ্রে তুলনামূলকভাবে ভোটারদের উপস্থিতি বেশি। তবে তুফানগঞ্জে বিজেপি কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কোচবিহারে ইভিএম কারচুপির অভিযোগ এসেছে তৃণমূলের কাছ থেকে। সংঘর্ষের খবর পাওয়া গেছে দিনহাটায়। ভোটারদের মারধরের অভিযোগ করেছে বিজেপি। বিজেপি সমর্থকদের পাল্টা হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীও আহত হন। সংঘর্ষের ঘটনা জানতে প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ভারতের লোকসভার 543 আসনে 7 ধাপে ভোট গ্রহণ চলবে 19 মে পর্যন্ত। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা। বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত নিনা ভাস্কুনলাহতি সৌজন্য সাক্ষাৎ করেছেন। গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত। বাংলাদেশের উন্নয়নে ফিনল্যান্ড পাশে থাকবে বলেও জানান তিনি। আগামী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আরও ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বজলুর রহমান স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশ আরিফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলী, রবিউল হুসাইন এ সময় আরও উপস্থিত ছিলেন। বৃহত্তর কুমিল্লা থেকে মন্ত্রী পরিষদে নিয়োগপ্রাপ্ত সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় বৃহত্তর কুমিল্লার উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার তাগিদ দেয়া হয়। সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনীতিক ও বিশিষ্টজনরা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজক মিলনায়তনে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংগঠনের সভাপতি আলাউদ্দিন এতে বক্তব্য রাখেন। বিশেষ চাহিদা সম্পন্নদের দেশে বিদেশে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো এবং প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়নে 2 কোটি টাকা অনুদান দিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সচিবালয়ে বিশেষ অলিম্পিক বাংলাদেশের প্রতিনিধি ও বিজিএমই এর পরবর্তী সভাপতি রুবানা হকের হাতে 2 কোটি টাকার চেক তুলে দেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় বিশেষ অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশি ক্রীড়াবিদদের সাফল্যের কথা তুলে ধরে এই খাতের উন্নয়নে আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয়। সকালে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয় র্যালিটি। পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক, পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম, পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার র্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারের বিরুলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা জানান। বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান ডাক্তার এনামুর রহমান। শ্রমিকদের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। গাজীপুরের টঙ্গীতে শিল্প কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অডিটোরিয়ামে শিল্প কারখানার শ্রমিকদের মধ্যে চেক বিতরণী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় বিভিন্ন দুর্ঘটনায় আহত ও অসুস্থ শতাধিক শ্রমিকের মধ্যে 33.5 লাখ টাকার চেক তুলে দেন মুন্নুজান সুফিয়ান। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শামসুন নাহার ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবারও কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বৈশাখী বরণ উৎসব পালিত হলো। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা যাতে বাঙালি ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে সেজন্যই এমন আয়োজন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
বৈশাখকে বরণ করে নিতে আগাম এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বৈশাখ সমাগত, তাই বৈশাখকে বরণ করে নিতে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আয়োজন করে বৈশাখী বরণ অনুষ্ঠানের। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয় কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান ক্যাম্পাস। শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, নাচ, গান ও কবিতা আবৃত্তি সবাইকে মুগ্ধ করে। দেশি বিদেশি শিক্ষার্থীরা এমন আয়োজনে অংশ নিতে পেরে ছিল অনেকটাই উচ্ছ্বাসিত। They are all dancing and singing because they have to respect in their cultural way. They will try to perform themselves. পয়লা বৈশাখটা আমাদের স্কুলে প্রতি বছরই উদযাপন করি, আর এখানে আমরা নাচ, গান, আনন্দ ফুর্তি সবকিছুই করি। বন্ধুদের সাথে অনেক মজা করেছি। আমি জাপান থেকে আসছি। I think it's a good thing to celebrate a cultural festival. সবাই অনেক মজা করছে, অনেক রকমের নাচ পরিবেশন হয়েছে। অভিভাবকরাও চাইছেন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন অব্যাহত থাকুক। ইংলিশ মিডিয়ামে তো ওরা জানেও না যে পয়লা বৈশাখ কি, কিন্তু স্কুলে ওরা প্রত্যেকটা পয়লা বৈশাখে বলেন, 16ই ডিসেম্বর বলেন, তারপরে 21শে ফেব্রুয়ারি বলেন, সব কিছু ওরা নাইসলি করে এই জিনিসটা ওদের মধ্যে খুব ভালো লাগে। ইংলিশ মিডিয়ামে যে এই উদযাপন করছে এটা আমরা খুব খুশি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান হয়েও তারা এদেশের বর্ষবরণ অনুষ্ঠানের প্রতি সম্মান দেখিয়ে প্রতি বছর এমন আয়োজন করছেন। We're very happy to celebrate Bangladesh New Year at the Canadian International School. বৈশাখী অনুষ্ঠান সহ দেশি বিদেশি সংস্কৃতির সাথে মেলবন্ধন তৈরি করতেই কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে বলেও জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশীয় শিল্প রক্ষায় সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গাজীপুরের চঞ্চায় ওয়ালটন হাইটেক কারখানা পরিদর্শনের সময় কথা জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, শিল্প উদ্যোক্তারা এগিয়ে আসলে 2021 সালের মধ্যে মধ্যম আয় এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছতে পারবে বাংলাদেশ। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান SM শামসুল আলম, পরিচালক SM মাহবুবুল আলম, তাহমিনা আফরোজ তান্না এ সময় উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো চট্টগ্রামে আইসক্রিম ফেস্টিভ্যালের আয়োজন করেছে ইগলো। নগরীর একটি হোটেলে 3 দিনের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাসির উদ্দিন, ইগলোর প্রধান নির্বাহী GM কামরুল হাসান উপস্থিত ছিলেন। আইসক্রিম প্রেমীরা এন্ট্রি টিকিট কিনলেই উপভোগ করতে পারবেন আনলিমিটেড আইসক্রিম আর মাইলস ও ওয়ারফেস সহ জনপ্রিয় সব ব্র্যান্ডের পরিবেশনা। ফেস্টিভ্যাল চলবে আগামী 13 এপ্রিল পর্যন্ত। এবারে আন্তর্জাতিক সংবাদ। লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতার হয়েছেন ইউকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাশেন্স। 7 বছর ওই দূতাবাসের আশ্রয়ে থাকার পর তাকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। এর আগে গোপন তথ্য ফাঁস করে দুনিয়ায় আলোড়ন তোলা অ্যাশেন্সের আশ্রয় প্রত্যাহার করে নেয় ইকুয়েডর। দিনাজপুরের হাউজিং এলাকায় 13 কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। শুধু জেলা পর্যায়ে নয়, গ্রামে গঞ্জে সবখানে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উদ্যোগে 13 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে রয়েছে হাউজিং এলাকার রাস্তা, ড্রেন, কালভার্ট ও শিশু পার্ক নির্মাণ। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মাকে নিয়ে সৃজনশীল লেখা প্রতিযোগিতা মাতৃভাষায় মা এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে এসিআই পিওর আটা। রাজধানী তেজগাঁয়ে এসিআই সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সেরা 5 প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসিআই কনজিউমার ব্র্যান্ডসের ব্যবস্থাপক পরিচালক সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা, কথা সাহিত্যিক আনিসুল হক এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অটিস্টিক শিশুদের তহবিল গঠনের টি শার্ট বাজারে এনেছে চেইন শপ স্বপ্ন।
এ উপলক্ষে রাজধানীর গুলশানে স্বপ্নের আউটলেটে আয়োজিত অনুষ্ঠানে এসিআই লজিস্টিক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির, স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, চিফ অফ সেলস অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স শামসুদ্দোহা চৌধুরী, পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি, ব্র্যান্ড তারকা মাকসুদুল হক উপস্থিত ছিলেন। এবারে পাটেক্স খেলার খবর। স্থগিত হওয়া বাংলাদেশ হকি ফেডারেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 29 এপ্রিল। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন আজ পুনর্তফসিল ঘোষণা করে। গত 8 এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল। 4 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্বাচন স্থগিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রথম বিভাগের ক্লাব শিশু কিশোর সংঘের কাউন্সিলর তারেক এ আদেলের বৈধতা নিয়ে একই সংগঠনের সিকান্দার হায়াত আদালতে মামলা করেন। আদালত ওই কাউন্সিলরকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। তবে জাতীয় ক্রীড়া পরিষদ পুরো নির্বাচন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছিল। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল 2-0 গোলে পরাজিত করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। 4 মিনিটে সোহেল রানার গোলে লিড নেয় শেখ রাসেল। এরপর গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে তারা। 17 মিনিটে রাফায়েল ব্যবধান দ্বিগুণ করেন। বাকি সময় আর কোনো গোল না হলে 2-0 ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল। এদিকে নীলফামারীতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংস 3-2 গোলে পরাজিত করে সাইফ স্পোর্টিংকে। বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-19 নারী ফুটবল টুর্নামেন্টের প্রচার এবং বাংলাদেশ দলকে উৎসাহ দিতে কলম্বিয়ায় 2 নারী ফুটবলারকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের বাংলাদেশে আসা আর উদ্দেশ্য জানাতে বাফুফে ভবনের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কলম্বিয়ার 2 ফুটবলার জেসিকা হাতারদো এবং ক্যাথারিন ফ্যাবিওলা কাস্ট্রো জানান, এদেশের মহিলা ফুটবলারদের সাথে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করতেই তারা এই আমন্ত্রণে সাড়া দিয়েছেন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, কে স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম এ সময় উপস্থিত ছিলেন। স্পে ইন্টার স্কুল 6A সাইড ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ। পল্টনে হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রিয়াদের দেয়া একমাত্র গোলে বিএন স্কুল অ্যান্ড কলেজকে হারায় বিএএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ। ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক অমর হান্নান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এটিএন বাংলা ম্যাচটি সরাসরি সম্প্রচার করে। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের দাফন সম্পন্ন। জানাজায় শোকার্ত মানুষের ঢল, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি। 54টি যৌথ নদীর পানির সমস্যার সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে, জানালেন প্রধানমন্ত্রী। নদী শাসন না করার নির্দেশ। গ্যাসের দাম বাড়লেও শিল্প উৎপাদন ও বিদ্যুতের দামে প্রভাব পড়বে না, দাবি প্রতিমন্ত্রীর। ভিন্ন মত ব্যবসায়ীদের। এবং ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ লাইন। পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল সংঘর্ষ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।